আসসালামু আলাইকুম। আসলে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই ভিডিওটা হয়তো রিস্ক করবে আমার মতো উঙ্গা ভুঙ্গা থেকে শুরু করে অনেক সম্মানিত ব্যক্তিদের পর্যন্ত। তো তাদের এই ভিডিওটা সামনে আসার কারণে হয়তো অনেকে ক্লিক করবেন যে আমি পরিচিত, যে দেখি একটু কি কথা বলছে। তো আসলে ওরকম কিছু না। আমার কাছে অনেকেই শুনতে চাইছে যে আসলে এর পিছনের গল্পটা কি, যদি যেহেতু প্রথমবারেই আসলে আমি বাংলাদেশ ব্যাংকের এডি পদে সুপারিশপ্রাপ্ত। সো অনেকের মনে হয় যে এই গল্পটা জানলে হয়তো আমার কিছু কিছু স্ট্র্যাটেজি বা টেকনিক তাদের হয়তো কাজে লাগবে। তো এই জিনিসটা থেকেই তারা হয়তো জানতে চান যে ভাই, আপনি আসলে আপনার কৌশলটা কি ছিল, যে প্রথমবারই কিভাবে এডি হলেন। তো এরকম বেশ কিছু কোশ্চেন অনেকে হচ্ছে ইনবক্সে করছেন, অনেকে হচ্ছে চিঠি.মিতে করছেন। তো সেই উত্তরগুলো দেওয়ার জন্য আর কি আমার মনে হয়েছে এটা একটা ভালো প্ল্যাটফর্ম। কারণ আমি চাইলে প্রত্যেকের মেসেজের রিপ্লাই দিতে পারি, অনেককে দিয়েছিও, ভয়েসে দিয়েছি। তো আমার মনে হচ্ছে ওইটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেকে আবার উত্তর পাচ্ছেন, অনেকে তো অনেকটা হুমকি দিয়ে দিচ্ছেন যে ভাই কি এটা আপনি জানেন না নাকি, যে বলতেছেন না কেন, এরকম কয়েকটা কয়েকটা চিঠি.মিতে আর কি মেসেজ চলে আসছে। সো এই জন্য আমি ভাবলাম যে একটু একটা ভিডিও করে, একটা শর্ট ভিডিওতে যদি উত্তরগুলো দেওয়া যায় তাইলে মনে হয় বেটার হয়। তো এখানে আমি আসলে ওই এডি হওয়ার গল্পটাই শেয়ার করব। তো যাদের আসলে এটাতে ইন্টারেস্ট নেই তারা স্কিপ করতে পারেন। আচ্ছা, তো এডি হওয়ার জার্নিটা আসলে শুরু হয় আমার আসলে পড়াশোনার ক্ষেত্রে। আমি যেটা ভাবতাম যে আসলে আমার কাছে, আমি কোনো একটা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছি, এটা আসলে বিসিএস এর জন্য নাকি এটা ব্যাংকের জন্য, এটা কি আইবি এর কোশ্চেনের জন্য, এটা কি বিআইবিএম নাকি বিসিএস এর কোশ্চেন, আমি আসলে ওইটা চিন্তা করতাম না। যেমন ধরেন আমি বাংলা পড়তেছি, তো বাংলা একটা বই পড়লাম, বাংলা আমার দ্বারা যতটুকু সম্ভব আমি জানার চেষ্টা করলাম, বিগত বছরের প্রশ্নগুলো পড়লাম। তো পড়ার পর এখন আমি ধরেন বিসিএস এর জন্য বসলাম, ব্যাংকের পরীক্ষা দিলাম, বিআইবিএম নেক, আইবিএ নেক, যে যে কোনো ইয়া থেকে পরীক্ষা নেক। তো সেক্ষেত্রে আমি বাংলাটা পড়ছি, মোটামুটি যতটুকু জানা আছে সেটা থেকে পরীক্ষা দিলাম, নাম্বার পেলাম একটা। তো এক্ষেত্রে আসলে আমার মনে হয় আলাদা আলাদা প্রত্যেকটার জন্য এটা দরকার নেই। আমি বাংলা ধরেন ব্যাকরণ পড়ছি, ব্যাকরণে আমি যাবতীয় জিনিসই পড়ছি, সাথে বিআইবিএম, আইবিএম, বিসিএস, এগুলোর তো আমি বিগত বছরের প্রশ্নগুলো পড়েই ফেলছি। তো আমার সব কিছুই জানা, যে কমন যে সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি, গণিত, জিকে, আইসিটি, সেগুলো তো আমি ওভারঅল একটা প্রিপারেশন নিতেই পারি। তো এগুলো আমি খুব ভালোভাবে পড়ছিলাম, সাথে হচ্ছে বিসিএস এর ওই বাংলা, ইংলিশ লিটারেচার, ভূগোল, পৌরনীতি, সুশাসন, এই জিনিসগুলোও পড়া হয়েছিল। তো আমার আসলে প্রস্তুতিটা শুরু হয় মেইনলি করোনার সময়। যদিও আমার অনেক ফ্রেন্ড, ছোটো ভাই বড় ভাই এটা ভেটো দিবে যে ভাই তুই তো ফার্স্ট ইয়ার থেকেই বই পুস্তক নিয়ে ঘোরাঘুরি করিস। হ্যাঁ, এটা ঠিক। আমি ফার্স্ট ইয়ার থেকে না, এটা অ্যাডমিশনের আগে থেকেই, অ্যাডমিশনের সময় যেহেতু আমার বাংলা, ইংরেজি, জিকে পড়া লাগছে, তো ওই ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য আমি প্রতি মাসেই আমার কাছে আসলে খুঁজলে এখনও সেই 18 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মোটামুটি সব কারেন্ট অ্যাফেয়ার্সই পাওয়া যাবে আশা করি। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি দেখতাম, কারেন্ট অ্যাফেয়ার্সে যে জিনিসটা দেখতাম, যে আমার তো রেগুলার পত্রিকা পড়ার অভ্যাস। তো এই পত্রিকা পড়ার পর আমি যখন কারেন্ট অ্যাফেয়ার্সের ওই শুরুর দিকের সাম্প্রতিক বিষয়গুলো দেখতাম, তখন অনেক ভালো লাগতো যে আচ্ছা এই জিনিসটা, যেমন ডোনাল্ড ট্রাম্প এততম প্রেসিডেন্ট, তো এটা না আমি কিছুদিন আগে পত্রিকায় পড়লাম, ওই জিনিসটা এখন আমাকে কোশ্চেন আকারে পড়তে হচ্ছে, তো অনেক মজা আসলে। তো এই জিনিসটা আমি খুব এনজয় করতাম, এই জন্য প্রতি মাসেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম। আরেকটা জিনিস কারেন্ট অ্যাফেয়ার্সের সবচেয়ে যেটা আমাকে অ্যাট্রাক্ট করতো সেটা হচ্ছে যে ওই মাসে বা গত মাসে যে পরীক্ষাগুলো হয়েছে, ওই পরীক্ষাগুলোর আপনার প্রশ্নর সমাধান। তো এটা খুব আমাকে অ্যাট্রাক্ট করতো, যে আমি যে প্রস্তুতিটা নিছি, আমি যে পড়াশোনা করতেছি, এই যে পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষার কোশ্চেনগুলো আমি পারি কি না। তাহলে আমি যখন দেখতাম যে 100-র মধ্যে বা বিসিএস এর কোশ্চেন 200-র মধ্যে আমি মোটামুটি ভালো একটা মার্কস পাই, যে মার্কসটা পেলে টেকা সম্ভব, প্রিলিমিনারি পাস করা সম্ভব। তো তখন মনে হইতো আচ্ছা ভালো তো, আমি যে পড়তেছি তার তো একটা আসলে আছে, প্রমাণ পেয়ে যাচ্ছি যে আমি আসলে ভালো করতেছি। তো এই জিনিসটা হইতো। তো আমার প্রস্তুতিটা বলছিলাম যে করোনার সময় 2020 সালে, করোনার সময় আমি বিসিএস এর সিলেবাসটা ধরে A to Z আলহামদুলিল্লাহ শেষ করছিলাম মোটামুটি। তো এটা শেষ করার পিছনে একটা গল্প আছে, যে আসলে
এত দ্রুত, মানে করোনার সময়ই এত দ্রুত কিভাবে শেষ হয়ে যায় আসলে সিলেবাসটা। তো এই ক্ষেত্রে আমার কিছু ফ্রেন্ডের সাথে আমি গ্রুপ স্টাডি করতাম। তো আমাদের টার্গেট থাকতো, ধরেন বাংলা বইটা আমরা 20টা পার্ট করলাম, যে বাংলা সাহিত্যটা 20টা ভাগ, মানে 20 দিনে আমরা শেষ করব। তো 20টা ভাগের প্রথম ভাগটা ধরেন আজকে হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ আছে, তো এই পার্টটা আমরা শেষ করব আজকে। আজকে শেষ করব মানে আজকে রাত 10টায় আমাদের পরীক্ষা হবে। তো রাত 10টায় পরীক্ষা হবে, ধরেন আমরা গ্রুপে আছি টোটাল 5 জন। 5 জন হচ্ছে 10টা করে এমসিকিউ কোশ্চেন করব। তো 50টা টোটাল কোশ্চেন হইলো, আমি বাকি 4 জনের 40টা কোশ্চেনের উপর অ্যান্সার করব, সবাই এইভাবে 40টা কোশ্চেনের উপর অ্যান্সার করবে। তো আমাদের টার্গেট থাকবে কি, যে আজকে সারা দিনে 10টার আগ পর্যন্ত আমরা হচ্ছে প্রশ্নগুলো পড়ে ফেলবো। তো এটা হয়তো অনেকে পারতাম না, আমি চেষ্টা করতাম পার্সোনালি যে শেষ করে ফেলার। হয়তো সবার দ্বারা সম্ভব হতো না, কেউ হয়তো পরীক্ষা মিস দিত 1 2 জন। তো আমি চেষ্টা করতাম, যেহেতু রুটিনটা আমি করতাম, যে এই ভাগগুলো আমি করতাম, যে বাংলা এতদিন, আইসিটি এতদিন, ইংলিশ এতদিন, ম্যাথ এতদিন। আর যেটা করতাম আমরা, যে 7 দিনের জন্য 7টা সাবজেক্ট, শুরুতে আমরা 7 দিনের জন্য 7টা সাবজেক্ট নিয়ে শুরু করছিলাম। তো এভাবে মোটামুটি আমাদের বইগুলো শেষ হয়ে যায়। অনেকেই মাঝখানে কন্টিনিউ করতে পারে নাই, আমরা ছিলাম কয়েকজন যারা হচ্ছে একটু যেটা আসলে শেষ করছে। আমার কাছে এটা অনেক ইফেক্টিভ মনে হয়, কারণ গ্রুপ স্টাডি যদি না করতাম, আমি ধরেন এই যে প্রাচীন ও মধ্যযুগটা যে আজকে শেষ করার কথা, এটা যদি আমি একা একা পড়তাম, তখন ভাবতাম কি, আচ্ছা আজকে একটু টায়ার্ড লাগতেছে, তাইলে আজকে শুধু প্রাচীন যুগটা পড়ি, কালকে মধ্যযুগটা পড়ি, এটা এমন তো চাপ নাই, পরীক্ষা টরীক্ষাও তো দিচ্ছি না, মাত্র 3rd ইয়ারে পড়ি, আরও 2 বছর সময় আছে, তারপর পড়া যাবে। তো এটা হইতো, যে কারণে আমার মনে হয় যে গ্রুপ স্টাডি করলে এই জিনিসটা কাজে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে এভাবে সিলেবাস শেষ হওয়ার পর আমি তখন থেকে মোটামুটি যে কোনো মডেল টেস্টে বসলে আসলে ভালো করতাম আর কি, মানে ভালো মার্ক পাইতাম। তো এডির সার্কুলার দেওয়ার পর, এডির সার্কুলার হয় আমাদের মে মাসের 30 তারিখ 2023। তো সার্কুলার পাওয়ার পর তখন আমার পড়াশোনা ছিল 45-এর রিটেন পড়তেছি। তো সার্কুলারটা পাওয়ার পর মানে মনে হইলো যে না, এটা আসলে মানে মনে হয় ক্র্যাক করা পসিবল। কারণ আমি আসলে, যারা জানেন না, আমার পরিচিতরা জানে যে আমার হচ্ছে বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে ম্যাথ। তো ব্যাংকের বিআইবিএম বা আইবিএ দেখা যেত আমি ম্যাক্সিমাম ম্যাথে ফুল মার্কস পাইতাম আর কি, প্রিলি রিটেন যেটাই হোক। আইবিএর কোশ্চেন হয়তো 1টা 2টা ছুটে যেত, কিন্তু বিআইবিএম এর কোশ্চেনে আমি ম্যাক্সিমাম পরীক্ষাতেই 20-এ 20 পাইতাম আর কি, ব্যাংকের যে কোশ্চেনগুলোতে। তো তখন আমি কি করলাম, আমার বন্ধু মিনহাজও দেখি হচ্ছে ইয়ার বই কিনে, সরি লাইভ এমসিকিউ এর প্যাকেজ কিনে সে নিয়মিত পরীক্ষা দেয়। সে আমাকে এসে বলে, আজকে এত মার্কের জন্য ফেল করলাম। তো আমার এই জিনিসটা খুবই কম্পিটিটিভ মনে হইলো, যে আসলেই তো আমি যদি ওদের একটা প্যাকেজ কিনে রেগুলার পরীক্ষা দিই, এটা তো মানে হিউজ কম্পিটিশন। একটা বই কেনার চেয়ে মডেল টেস্ট বই কিনেও দেওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে আচ্ছা, বইয়ে তো হচ্ছে এখন পর্যন্ত বইটা হচ্ছে আমি আজকে কিনলাম, কালকের যে নতুন তথ্যগুলো, কারণ সাম্প্রতিক বিষয়ে তো অ্যাড হয়, তো কালকের তথ্যটা তো আমি পাবো না, মডেল টেস্টে আসবে না। তো এই জন্য আমার মনে হয়েছে যে তাইলে বই না কিনে তাইলে একটা মডেল, এই লাইভ এমসিকিউর একটা প্যাকেজ কিনে নিই, এটা থেকে রেগুলার পরীক্ষা দিব। তখন আমি 2 বছরের একটা প্যাকেজ কিনে নিই। আমি লাইভ এমসিকিউকে প্রমোট করতেছি না, কিন্তু সিস্টেমটা আমার কাছে ভালো মনে হয়েছে। আপনারা অফলাইন, অনলাইন বা নিজে নিজেও পড়তে পারেন, বই কিনেও পড়তে পারেন, লাইভ এমসিকিউর প্যাকেজও কিনতে পারেন আপনাদের সুবিধার্থে, কিন্তু আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে, তাই বললাম। আচ্ছা, তো মডেল টেস্ট দেওয়া শুরু করি, তখন দেখি ভালোই পারি, মানে বিসিএস এর সিলেবাস শেষ হইলে আসলে অনেক কিছু জানা হয়ে যায়, বাংলা, ইংরেজি, আইসিটি, জিকে সবই মোটামুটি জানা হয়ে যায়। তো আমি কি করি, মডেল টেস্টটা দিই শুধু, মানে বিবিএডির জন্য আমার এই জার্নিটা এর মাধ্যমে শুরু, মানে স্পেসিফিক বিবিএডির জন্য, যে আমি শুধু কি করি, মডেল টেস্টটা দিই, আর পরের দিন রেজাল্টের জন্য মানে কি আকাঙ্ক্ষা, মানে রেজাল্ট পাওয়ার জন্য, যে আজকে পরীক্ষা দিছি, আগামীকাল এটা রেজাল্ট পাবো, আমার পজিশনটা দেখতে পারবো, আমি কত মার্ক পাইছি সেটা দেখতে পারবো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি টপ 10-এর মধ্যেই থাকতাম। দেখা যেত তখন আমার মধ্যে আরেকটা কাজ করতো, মানে আরেকটা ঈর্ষা কাজ করতো, যে আমি ফার্স্ট হইতে, আমি কোনোদিনও ফার্স্ট হইতে পারি নাই, সেকেন্ড হয়েছি বহুবার। তো তখন মনে হইতো, ইস, 1 মার্ক 1.5 মার্ক এরকমও হয়েছে, 0.5 মার্কসের জন্য ফার্স্ট হতে পারিনি। এরকমও একবার হয়েছে যে ফার্স্ট আর আমার হচ্ছে সমান মার্ক, কিন্তু একজনকে তো ফার্স্ট করে দিবে, এই জন্য কেন জানি না, মানে
আরেকজনকে ফার্স্ট করে দিছে সমান মার্ক পাওয়া সত্ত্বেও। তো এই যে এই জিনিসটা অনেক কম্পিটিশন কাজ করতে, এটা বলার কারণ হচ্ছে আমার মনে হয় আপনারা যদি এরকম কোনো কম্পিটিটিভ প্ল্যাটফর্মে পরীক্ষা দেন, যেমন সেটা অফলাইন অনলাইন কোচিং যে কোনোটাই হতে পারে, যেখানে আপনি আপনার মেরিট দেখতে পারতেছেন, ফার্স্টের সাথে আপনার মার্কের পার্থক্য দেখতে পারতেছেন, কাট মার্কের সাথে আপনার পার্থক্যটা দেখতে পারতেছেন, এটা আমার মনে হয় খুব বেশি ইফেক্টিভ। এটা দেখতে পারলে নিজের মধ্যে একটা স্পৃহা কাজ করে। এটা আবার অনেকে ভাবে যে আচ্ছা ভাই, তাইলে আমি যদি কাটমার্ক থেকে অনেক কম পাই, তাইলে তো আবার হতাশা কাজ করবে, তখন কি করব? সো এক্ষেত্রে আপনি আপনার ঘাটতিগুলো বুঝতে পারবেন যে আপনার ধরেন বাংলায় আপনি পাস পাইছেন, বাংলায় হচ্ছে 25টা কোশ্চেন আপনি পাস পাইলেন, কেন পাইলেন? বাংলা আপনার অনেক ঘাটতি আছে, তাহলে বাংলা আরেকবার পড়বে না। এখন এই ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে আপনি বাংলায় কম পাচ্ছেন মানে বাংলার জব সলিউশনটা আরেকবার পড়েন, শুধু বাংলায় বিগত বছরের প্রশ্ন, তাইলে আপনার দেখবেন আরও মার্ক ইম্প্রুভ হবে। তো এই নিজের ঘাটতি বুঝতে পারবেন আর কি মডেল টেস্ট দিলে। তো এইভাবে আমি জাস্ট একদম এ টু জেড আমার মনে হয় কোনো এই বাংলাদেশ ব্যাংকের প্রিলিমিনারির জন্য লাইভ এমসিকিউ যে মডেল টেস্টগুলো দিচ্ছে আমি কোনোটাই স্কিপ করছি, সবগুলোই দেওয়ার চেষ্টা করছি, আর সবগুলোতে আলহামদুলিল্লাহ পাস করছি। তো প্রিলিমিনারি হয়ে গেল, প্রিলিমিনারিতে আমি হচ্ছে 63 মার্ক পাইছিলাম। তো আমি যতটুকু জানি কাট মার্ক অ্যারাউন্ড 49 48 পেয়ে অনেকের হয়েছে। তো আমি ওখানে 63 পাই। আর লাইভ এমসিকিউর পরীক্ষাগুলোতে আমার এরকম গ্যাপটা 10+ থাকতো। কাট মার্ক যদি ওরা 70 ধরতো, দেখা যেত আমি 80+ পাইছি। তো এরকমই হইতো। তো প্রিলি পাস করার পর রিটেন সম্পর্কে আসলে ব্যাংকের রিটেন, বিআইবিএম এর রিটেন সম্পর্কে আমার তেমন আইডিয়া ছিল না, বা ওইটার জন্য পড়াশোনা ওভাবে করা হয়নি। আমি মূলত 45 রিটেনের জন্য প্রস্তুতি নিতেছিলাম। তো রিটেনের প্রিলি রেজাল্ট আসার পর সময় পাইলাম আমরা। প্রিলি রেজাল্ট হয় অক্টোবরের 20 তারিখ 2023। রিটেনের ডেট দেয় 17ই নভেম্বর 2023। তো প্রায় 1 মাস সময়। তো দেখলাম 1 মাসের মধ্যে কি করবো, আবার মাস্ট এমবিএ চলতেছে, এমবিএর প্যারা, তো এর মধ্যে তো আসলে পরীক্ষাটা তো দিতেই হবে। তো তখন কি করলাম, আগে বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিলাম রিটেনের। দেখলাম যে আমি ম্যাথ সব পারি, তারপর প্যাসেজগুলো মোটামুটি পারি, টিউশন করাই ওদের, হচ্ছে ইংলিশ পড়াই এসএসসি এইচএসসি। তারপর হচ্ছে আপনার বিসিএস রিটেনের জন্য তো প্যাসেজ দেখতেছি, তো টুকটাক প্যাসেজও পারা যায়। তারপর হচ্ছে রিটেন জিকে দেখি মজাই লাগে, কারণ প্রিলি তো পড়া হয়েছে, আবার রিটেনের জন্যও তো পড়তেছি বিসিএসের জন্য। তো রিটেনও দেখি মোটামুটি পারা যায়। রিটেনের প্রিলির মধ্যে আমি তেমন পার্থক্য দেখি না, শুধু রিটেনে অপশন থাকে না। তো এটা মানে ক্র্যাক করার মতো। তারপর আসেন ম্যাথ আলহামদুলিল্লাহ পারি, ম্যাথ নিয়ে কখনো ভয় লাগে নাই, এটা একটা প্লাস পয়েন্ট আমার। আর আমার মনে হয় বিবিএডিতে আমি এডি হওয়ার এটা একটা কারণ ম্যাথ, কারণ আমার সবগুলো ম্যাথই হয়েছে আর কি। তো অনেকে বলছেন ভাইবাই যাদের ভাইবাতে যারা বাদ পড়ছেন, যে ওই একটা কম্পাউন্ড ইন্টারেস্টেড ম্যাথ ছিল, ওইটা নাকি অনেকেই মিস করার কারণে অনেকের মনে হয়েছে ওই একটা ম্যাথের কারণেই তো ছিটকে গেলেন। তো এই ক্ষেত্রে আমার ম্যাথটাকে অনেক ইম্পর্টেন্ট মনে হয়। তো ম্যাথের প্রিপারেশনও ভালো। আর কি থাকে, ট্রান্সলেশন পত্রিকা টত্রিকা পড়ি, মানে মাঝে মাঝে প্র্যাকটিস করতাম, আবার বিসিএসের জন্য তো আছেই। তো এই জন্য হচ্ছে অনুশীলনের মধ্যে থাকায় ট্রান্সলেশনটাও কাভার হয়ে গেল। তো বাকি থাকে আর্গুমেন্টস আর ফোকাস রাইটিং। এটা নিয়ে অনেকেরই ভয়, আমারও মোটামুটি একটা ভয় ছিল। তো যেটা করলাম, আপনার একটা বই কিনলাম, অ্যাসপিরেন্টসেরও আমি মানে অ্যাডভার্টিজমেন্ট করতেছি না, আপনারা ইউনিক কেনেন, যে কোনো একটা বই কেনেন, লতিফুরস অনেক বই আছে, যে কোনো একটা কিনে জাস্ট আমি ওইটা আর্গুমেন্টস ফোকাস রাইটিংগুলো কীভাবে লিখতে হয় এটা দেখার জন্য আমি মূলত যা তথ্য উপাত্ত ব্যবহার করছি, আমার মানে যতটুকু অর্জন করছি আর কি লেখার জন্য, সেটা আসলে পত্রপত্রিকা এই এডিটোরিয়াল থেকেই আসলে নেওয়া। তো আর কি দেখলাম মোটামুটি আসলে খুব কঠিন কিছু না। তা আমি পরীক্ষা দেওয়ার পর ম্যাথ যেহেতু সবগুলো কারেক্ট হয়েছে, জিকেও 13টা কারেক্ট হয়, তো আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ চলে আসবে রিটেনে। তো ভাইবা দেওয়ার জন্য আমি মোটামুটি আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ ভাইবা দিব। তারপর ভাইবা শুরু হয় আমাদের 13/7/24, মানে জুলাইয়ের 13 তারিখ থেকে। আমার ভাইবার ডেটটা চেঞ্জ হয় মাঝখানে, জানেন আপনারা যে ভাইবার ডেট চেঞ্জ হওয়ার কারণে আমার ভাইবাটা পরে হচ্ছে এই অক্টোবরের 14 তারিখ। তো ভাইবাতে গিয়ে আলহামদুলিল্লাহ বোর্ড অনেক মানে কোঅপারেটিভই ছিল আমাকে। আমার কাছে কোশ্চেনগুলো মনে হয়েছে যে স্ট্যান্ডার্ড কোশ্চেনই করা হচ্ছে আমাকে, মানে একদম আটকানোর জন্য। খুব ডিপ কোনো কোশ্চেন এরকম কিছু মনে হয় নাই। আর না পারলেও ওনারা হচ্ছে আমাকে মানে
স্পেস দিচ্ছিলেন বলার জন্য বা ক্লু দিচ্ছিলেন, এই টাইপেরই, মানে আমার অনেক ফ্রেন্ডলি মনে হয়েছে ভাইবা বোর্ড। না এই আর কি। তো ভাইবা মোটামুটি দিয়ে আমি সন্তুষ্ট, কারণ ভাইবা আমার, এই যে আমি কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন আমার প্রেজেন্টেশনে কত ঘাটতি। সো আমার মনে হয়েছে যে ভাইবা মানে অ্যাবোভ অ্যাভারেজ আর কি, আমি স্যাটিসফাই। তো তারপর আলহামদুলিল্লাহ রেজাল্ট আসলো, হয়ে গেল আর কি। রেজাল্টের দিনের একটা ছোট্ট কথা না বললেই নয়। তখন আমার আমি তো এখনও জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক হিসেবে আছি। তো রেজাল্টের দিন আমাদের তখন একটা মিটিং চলতেছিল। তো এর মধ্যে হচ্ছে আহ, খবর পাইলাম আর কি যে রেজাল্ট হয়েছে। তখন আমি রেজাল্ট শিটটা বের করে 4 থেকে 5 বার চোখ বুলাইছি, কিন্তু আমি এতটাই নার্ভাস যে আমি নিজের রোলটা দেখতে পাই নাই। পরে আমি আশাহত হয়ে তো মন খারাপ করে বসে আছি, তখন আমার পাশে বসা ছিল আমার বন্ধু মোস্তাফিজ। তো মোস্তাফিজ বলল রোলটা লিখে দাও। তো রোলটা লিখে দেওয়ার পর সে দেখে যে না আসছে। তো তারপর তো আমি মানে কি বলবো, এই আর কি। আমার আসলে ছোট কাহিনী, অনেক অগোছালোভাবে বলে ফেলছি, সবার কাছে ক্ষমা প্রার্থী। আহ, আমার জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, আমি এখানে অনেকের অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারি নাই, সো আমি ধাপে ধাপে ইনশাল্লাহ ছোট ছোট ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। এটা প্রথম ভিডিও, অনেক ডান বাম করতে গিয়ে হয়তো বড় হয়ে গেল। ইনশাল্লাহ এরপর থেকে আমি ছোট ভিডিওতে বলার চেষ্টা করব। আর কারো কোনো কোশ্চেন থাকলে আরও স্পেসিফিক কমেন্ট করতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন, পেজে মেসেজ দিতে পারেন। আর এইটা দেখছি যে আমাকে অনেকে দেখে হয়তো মনে করেন যে আমি সেলিব্রিটি টাইপ। ভাই আমি এরকম কিছুই না। আমাকে হচ্ছে আপনারা একদম নিঃসংকোচে ইনবক্স করতে পারেন, প্রয়োজনে ফোনও দিতে পারেন, সমস্যা নেই। আর আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে যে কোনো মাধ্যমে জানাইলে আমি ইনশাল্লাহ ছোটোখাটো ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। কারণ আমার মনে হয় যে আমি 15-16 মিনিটের ভিডিওতে যত কিছু বললাম এটা হচ্ছে পোস্টের মাধ্যমে বলা, স্টোরিতে দেওয়া, এইভাবে আসলে বোঝানো পসিবল না। অনেক কিছুই মিস হয়ে গেছে, অনেক অগোছাল, অনেক কথাবার্তা, আমার এক্সপ্রেশন অনেক বাজে। তারপরও আমি চেষ্টা করছি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।